মায়েরা বসে বসে বই পড়ছিল। তার 1 মাস পর এসএসসি পরীক্ষা। মাঝে দুদিন একদমই পড়া হয়নি। আজ রাতে না ঘুমিয়ে মেয়েটা পড়ছে মন দিয়ে। ঘাড় বাঁকিয়ে একবার ইনায়ার দিকে তাকালো। ইনায়া ঘুমে কাঁদা। মায়েরা আজ রাত জাগতে পারছে, কারণ দিনে অনেক ঘুমিয়েছে, তাই প্রবলেম হচ্ছে না। দেয়াল ঘড়িতে দেখলো রাত 1:30। চেয়ার থেকে উঠে বিছানার পাশে গিয়ে দাঁড়ায়। টেবিলের উপর রাখা জগ তুললে দেখে জগ খালি। মায়েরা বিরক্ত হয়, তেষ্টা পেয়েছে তার। জগটা টেবিলের উপর রেখে ঘর থেকে বেরিয়ে গেল পানি আনার জন্য। ডাইনিংয়ে গিয়ে চেয়ারে বসে তৃপ্তি করে পানি খেয়ে উঠে দাঁড়ালো। এরপর ঘরের দিকে যেতে গিয়ে কি মনে করে থেমে যায়। কিছু একটা ভেবে তার ঘরে দৌড়ে যায়। ড্রয়ার থেকে একটা ছোট কেচি বের করে। কেচিটার দিকে তাকিয়ে মুখ চেপে হাসে। সারাদিন ঔষধ খেয়ে ঘুমিয়ে শরীর একটু ভালো হয়েছে, অমনি লাভ ছাপ শুরু করেছে মেয়েটা। একবার ইনায়ার দিকে তাকালো। ইনায়ার নড়চড় নেই। মায়েরা ডান হাতে কেচি ধরে অপর হাতে তার ফোনের ফ্ল্যাশ চালায়। তারপর ঘরের দরজা চাপিয়ে ঘর থেকে বেরিয়ে আসে। তারপর ফোনের ফ্ল্যাশ সামনের দিকে ধরে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উপরে উঠতে থাকে দোতলায় যাওয়ার জন্য। ইরফানের ঘরের দরজার সামনে দাঁড়িয়ে আছে মাইরা। দরজা চাপানো কিন্তু ভেতর থেকে লাগানো নয়। মায়েরা দরজাটা একটু ফাঁক করলো। ভেতরে ঘুটঘুটে অন্ধকার। মায়েরার মনে হলো এই ঘর একটা ভুতুরে ঘর। পা দিয়ে একটু একটু করে দরজা ঠেলে মায়েরা ভেতরে উকি দেয়। মেয়েটা ঢোক গিলে এত অন্ধকার করে রাখায় মায়েরার বিরক্ত লাগলো। তার কি সুন্দর জিরো বাতি জ্বালিয়ে ঘুমায়। বিড়বিড় করলো, এই লোকটা আসলেই অটিস্টিক। দুরু দুরু বুকে পা টিপে টিপে ঘরের ভেতরে প্রবেশ করে। ফোনের আলো সামনের দিকে ধরলে চোখ পড়ে বিছানায় কেউ শুয়ে আছে উল্টো হয়ে। মায়েরা স্বস্তির নিঃশ্বাস ফেলে। একটু শ্বাস নিয়ে আবারও আলতো পা ফেলে এগিয়ে যায়। একদম বিছানার কিনারায় গিয়ে দাঁড়িয়ে ইরফানের পিঠের দিকে লাইট তাক করে রাখে। ইরফান খালি পিঠ মায়েরার চোখে পড়ে। মায়েরা ঠকিরে। সে ভাবলো এই লোক ফর্সা নাকি তার ফোনটা একটু বেশি উন্নত মানের, তাই এমন লাগছে। ইরফান কোমর পর্যন্ত কাঁথা টেনে উল্টো হয়ে শুয়েছে। দুহাত ওপর দিকে উঠিয়ে মাথা ডান দিকে ফিরিয়ে রেখেছে। মায়েরা ইরফানকে দেখা রেখে ইরফানের মাথার দিকে নজর দেয়। ঝাঁকড়া চুলগুলো এলোমেলো হয়ে আছে। মায়েরা আবারও একটু হাসে, মনে মনে বিড়বিড় করে, এইবার বুঝবে ঠেলা, আমাকে কত মার মারলো। গালটা সরকারি পেয়েছে, এখন তোমায় টাক করিয়ে মজা বোঝাবো। হাতের ফোন মুখের সাহায্যে ধরে হালকা নিচু হয়। কাপা হাত দুটো এগিয়ে নেয় ইরফানের মাথার দিকে। বাম হাতে কয়েকটা চুল ধরে ডান হাতে কেচি। দুহাত অস্বাভাবিকভাবে কাঁপছে ভয়ে হয়তো। মায়েরা ঢোক গিলে কেচিতে চাপ দিতে গেলে ইরফান উল্টো ঘুরে তাকায়। মায়েরা ঠাস করে পড়ে যায় বিছানায়। হাতের কেচির কোনা তার গলায় এসে বিঁধে। মায়েরা ব্যথা ভয় সব মিলিয়ে চিৎকার দিতে চায়। তার আগে ইরফান তার শক্ত ডান হাতে মায়েরার মুখ চেপে ধরে। মায়েরা চোখ বড় বড় করে তাকায়। ফোন যে কোথায় পড়েছে লাইট দেখা যায় না। পুরো ঘর ঘুটঘুটে অন্ধকার। মায়েরার পুরো শরীর কাঁপছে, নড়তেও পারছে না। মনে হচ্ছে তার উপর 100 কেজি বালির বস্তা রেখেছে, আর তাকে বোবা বানিয়ে দেওয়া হয়েছে মুখ চেপে। মায়েরা ঘরে পা রাখার পরপরই ইরফান বুঝেছিল কেউ ঘরে এসেছে। সে তো ঘুমায়নি, কিছুক্ষণ আগে শুয়েছে। যা একটু চোখ লেগে এসেছিল মায়েরার আগমনে, তাও হাওয়া হয়ে গিয়েছে। তাদের বাড়িতে যে চোর আসবে না তার সবার জানা। এই বাদর ছাড়া কেউ এভাবে আসবে না ইরফান তাও হয়তো বুঝেছিল, তাই চুপচাপ শুয়েছিল একই করে দেখার জন্য। ইরফান তার বাম হাত দিয়ে হাত বাড়িয়ে বেডসাইড ল্যাম্প জ্বালায়। ঘর জুড়ে স্বল্প আলো ছড়িয়ে পড়ে। মায়েরা চোখের পাতা পিট পিট করে তাকায়। তারপর ইরফানকে দেখে ঠকিরে হাত নাড়াতে চায়, তবে পারে না। মায়েরার ভয়ঙ্কর কান্না পাচ্ছে। ইরফান শক্ত কণ্ঠে বলে, এখানে কেন এসেছো? মায়েরা ঢোক গিরে একটু নড়ার চেষ্টা করলো, পারল না। অসহায় চোখে ইরফানের দিকে তাকায়। আবছা আলো ইরফানের শক্ত মুখটা দেখে মায়েরার আত্মার পানি শুকিয়ে যায়। মনে মনে বলছে, একবার এই জল্লাদের হাত থেকে বাঁচিয়ে দাও, এর চুল মাটিতে ঠেকে কেশবতী হয়ে গেলেও আর আসবো না। ইরফান আবারও শক্ত কণ্ঠে বলে, স্টুপিড, এখানে কেন এসেছো? ওয়াই? মায়েরা কেঁপে ওঠে। চোখ দুটো বুঝে নেয় আজ আর তাকে কেউ বাঁচাতে পারবে না। ইরফান মায়েরার মুখ থেকে হাত সরিয়ে নিলে মায়েরা দ্রুত চোখ খুঁড়ে উঠতে নেয়, কিন্তু সে তো ওর মুখ ছাড়া পেয়েছে। ইরফান তার উপর থেকে এক চুল সরেনি। মায়েরা জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলে, বিশ্বাস করুন, আমি আপনাকে মানুষ বানিয়েই চলে যেতাম, ছেড়ে দিন প্লিজ। ইরফান রাগান্বিত স্বরে বলে। হোয়াট? মায়েরা কেঁপে ওঠে। ইস, ভুল জায়গায় সত্য কথা বলে ফেলেছে। মায়েরা কাঁদো কাঁদো মুখ করে বলে,
সরি সরি, আমি বলতে চাইছিলাম আমার খিদে পেয়েছে, ছেড়ে দিন দয়া করে। ইরফান ভ্রু কুচকে তাকায় মায়রার মুখের দিকে, গম্ভীর গলায় বলে। আমি খাবার নিয়ে বসেছিলাম, ইডিয়েট। মায়রা এদিক ওদিক চোখ ঘুরিয়ে চট করে বলে। আসলে আমি রান্নাঘর ভেবে এই ঘরে ঢুকে পড়েছি, আর এমন ভুল হবে না, সরুন দয়া করে। ইরফান ফোঁস করে শ্বাস ফেলে, তীক্ষ্ণ চোখে মায়রার মুখের দিকে চেয়ে থাকে কিছুক্ষণ। মায়রা চোখ বুঝে দোয়া পড়ছে, বাঘের থাকায় বন্দি সে। দোয়া ছাড়া আর কিছু মাথায় আসছে না। ইরফান মায়রাকে ছেড়ে উঠে বসলে মায়রা দ্রুত শোয়া থেকে উঠে পড়ে। গলার কাছের কেচি ঠাস করে পড়ে ইরফানের হাতের উপর। মায়রা সেসব দেখল না, তার ফোনের খোঁজও করল না। সব ভুলে শুধু সে এই ঘর থেকে বেরোতে চায়। মেয়েটা বিছানা থেকে নেমে দৌড় দেওয়ার জন্য এক পা বাড়ালে ইরফান মায়রার হাত টেনে ধাক্কা দিলে মায়রা পেছন থেকে এসে ঠাস করে ইরফানের বুকে ধাক্কা খায়। ইরফান বাম হাতে মায়রার পেট পেঁচিয়ে ধরে। মায়রা ভয় কাঁপছে। সে কি এই বাঘের থেকে ছাড়া পাবে না? সবাই তো ঘুমায়, বাঁচাবে কে তাকে? ইরফান শক্ত কণ্ঠে বলে। আমাকে টাক করাতে এসেছিলে, শাস্তি না নিয়েই যাবে? মায়রা চোখ বড় বড় করে তাকায়। তার পেটে থাকা ইরফানের হাত দু হাতে ছেড়ে সরাতে চায়, পারে না, তবে হালও ছাড়ে না। ইরফান ডান হাতে কেচি তুলে নেয়, মায়রার সামনে নিয়ে কয়েকবার নাড়ায় কেচি, এরপর গম্ভীর স্বরে বলে। তোমার চুল কে বাঁচাবে এবার? মায়রা কেঁদে দিয়ে বলে। না না, আমার চুল কাটবেন না প্লিজ, আমার সাধের চুল, ছেড়ে দিন আমায়। আপনি কেশবতী হয়ে গেলেও আর তাকাবো না আপনার চুলের দিকে, ছেড়ে দিন আমায়। ইরফান ছাড়ো না মায়রাকে। মায়রা উপায় না পেয়ে মাথা নিচু করে ইরফানের হাতে দাঁত বসিয়ে দেয়। ইরফান শক্ত চোখে মায়রার পিঠে ছড়িয়ে পড়া চুলগুলোর দিকে তাকায়। মায়রা ইরফানের হাত কতক্ষণ যে কামড়ে ধরে রাখলো, ইরফানের কোনো হেলদোল নেই। মায়রার এত রাগ লাগলো, হাত থেকে দাঁত সরিয়ে হাতের ওপর ঠোঁটজোড়া রেখেই বিড়বিড় করলো। উফ আল্লাহ, এই লোকটাকে এমন গন্ডার বানিয়েছে কেন? ইরফান মায়রার পেট ধরে রাখা হাত শিথিল করে মায়রা পড়ে যেতে নিলে ইরফান মায়রার চুলের গোছা ধরে মায়রাকে তার দিকে ফেরায়। মায়রা ব্যথা পায়, কেঁদে কেটে বলে। ব্যথা পাই আমি, ছাড়ুন বলছি, আর আপনার চুল কাটতে আসবো না। ইরফান নীরব চোখে মায়রার মুখপানে চেয়ে কিছুই বলে না। চুলের গোছা আরও খানিকটা শক্ত করে ধরে মায়রার মাথা হেলে গিয়ে ইরফানের বুকে ঠেকে ইরফান শক্ত গলায় দাঁতে দাঁত চেপে বলে। স্টুপিড গার্ল, আউট! কথাটা বলেই মায়রার চুল থেকে হাত সরিয়ে নেয়, হাতের কেচি ছুঁড়ে মারে। মায়রা ছাড়া পেতেই দ্রুত ইরফানের থেকে সরে দাঁড়ায়। এক সেকেন্ডও সময় নষ্ট না করে দৌড় লাগায় ঘর থেকে বেরোনোর জন্য। যাওয়ার সময় হাত লেগে একটা ফুলদানি ঠাস করে পড়ে যায়। মায়রা ভয় চেঁচিয়ে ওঠে, পেছন ফিরে তাকায় না, দ্রুত দরজার কাছে চলে যায়। দরজায় হাত রেখে একবার পেছন ফিরে রেগে বলে। এই যে শুনুন, আমি সুযোগ পেলে ঠিকই আপনাকে মানুষ বানিয়ে ছাড়বো। এমন জঙ্গলি মানুষকে দেখলে যে কেউ ভয় পাবে। কথাটা বলেই দৌড় লাগায় আবার। ছাড়া পেয়ে সব বলা কথা ভুলে গিয়েছে। ইরফান দাঁতে দাঁত চেপে মায়রার প্রস্থান দেখলো, বিড়বিড় করলো। স্টুপিড বাঁদর! মায়রা ঘর থেকে বেরিয়ে সামনে তার শ্বশুরকে দেখে থতমত খেয়ে যায়। তারেক নেওয়াজের ঘুম ভেঙে যাওয়ায় তিনি পানি নিতে ঘর থেকে বেরিয়েছিলেন। উপরের শব্দ পেয়ে দ্রুত উপরে উঠে আসে। ইরফানের ঘর থেকে এত রাতে মায়রাকে বের হতে দেখে তিনি হতভম্ব হয়ে চেয়ে আছেন। যদিও এরা নামে স্বামী স্ত্রী, কাজে তো নয়। তাছাড়া মায়রার চোখে পানি দেখেই বোঝা যাচ্ছে মেয়েটা কেঁদেছে। মায়রা দু হাতে চোখ মুছে আমতা আমতা করে বলে। ঘুম পেয়েছে বাবা, যাই। আচ্ছা। কথাটা বলে দৌড়ে সিঁড়ি বেয়ে নামতে থাকে। ওদিকে ইরফান বিরক্ত হয়ে বিছানা থেকে নেমে দাঁড়ায়। এই বাদরের জন্য আর দরজা খুলেও রাখা যাবে না। এগিয়ে এসে দরজা লাগানোর জন্য বাম হাত বাড়িয়ে দরজায় হাত রাখে, কিন্তু সামনে চোখ পড়ে থেমে যায়। দরজার সামনে তার বাবা দাঁড়িয়ে আছে। ইরফান বাবাকে দেখে অবাক হয়। তারেক নেওয়াজ অদ্ভুতভাবে তাকিয়ে আছে ইরফানের দিকে। চোখ ঘুরিয়ে ইরফানের হাতে চোখ পড়ে আরও অবাক হয়। ইরফান বাম হাত এগিয়ে দিয়েছে দরজা লাগানোর জন্য। মায়েরা বাম হাতেই কামড় দিয়েছে একটু আগে। ফর্সা হাত হওয়ায় কামড়ের লাল দাগটা তারেক নেওয়াজের চোখে এড়ালো না। তিনি অবাক হয়ে ইরফানের দিকে চোখ তুলে তাকায়। ইরফানও বাবার দৃষ্টির মানে বুঝতে না পেরে ভ্রু কুচকে তাকিয়ে আছে তার বাবার দিকে। বউ বলে মানো না, তাহলে এসব কি? ইরফান ভ্রু কুচকে বলে। কোন সব? তারেক নেওয়াজ ছেলের উপর চরম বিরক্ত। ফোঁস করে শ্বাস ফেলে ইরফানের দিকে তাকিয়ে প্রশ্ন করে। তুমি মায়রাকে মেনে নিয়েছো? ইরফান গম্ভীর গলায় বিরক্ত মাখা কণ্ঠে বলে।
আমি কোনো বাচ্চাকে আমার আশেপাশে দেখতে চাই না। তারেক নেওয়াজ রেগে যায় ইরফানের কথায়। কয়েক পা এপাশ ওপাশ করে ইরফানের দিকে খানিকটা এগিয়ে সে ধমকে বলে, তোমাকে আমি ভালো ভেবেছিলাম। তুমি এসব কি করেছো? মেয়েটাকে ইউজ করে 2 দিন পর ডিভোর্স দিয়ে দিবে? ইরফান রেগে বলে, এখানে ডিভোর্সের কথা আসছে কোথা থেকে? তো আসবে না। তুমি তো মানছো না তাকে। রাতভর বাচ্চা মেয়েটাকে এইভাবে ইউজ করতে একটুও বাধলো না তোমার? ইরফান অদ্ভুতভাবে তার বাবার দিকে চেয়ে আছে। কিসের ইউজ করার কথা বলছে? তাকে কি চরিত্রহীন ভাবছে কোনোভাবে? রেগে বলে, মাঝরাতে উঠে এসে ভুলভাল পদবি দিয়ে আমাকে রাগিও না বাবা, ঘুমাতে যাও। তারেক নেওয়াজ ছেলের কথায় বিস্ময় নিয়ে তাকালো। এই ছেলে তলে তলে সব করে এমন ভাব করছে যেন ভাজা মাছ উল্টে খেতে জানে না। আমি ভুলভাল পদবি দিচ্ছি, সব তো নিজের চোখেই দেখলাম। ইরফান কপালে 2 আঙুলের সাহায্যে কয়েকবার স্লাইড করে, এরপর চোখ তুলে বাবার দিকে তাকিয়ে ভ্রু কুঁচকে বলে। কি দেখলে? তারেক নেওয়াজ ছেলের কথায় থতমত খেয়ে তাকায়, রেগে বলে, যা দেখালে তাই দেখলাম। ইরফান নিজের দিকে একবার তাকায়, উদম শরীর, পরনে ট্রাউজার। বিরক্ত হয়ে বাবার দিকে তাকিয়ে বলল, শার্টলেস প্রথমবার দেখছো, এমন তো নয়। তারেক নেওয়াজ রেগে বলল। আমি মায়রার কথা বলছি। ইরফান হাত মুষ্টিবদ্ধ করে ফোঁস করে শ্বাস ফেলে বাবার দিকে তাকিয়ে রেগে বলল। ওই স্টুপিডের নাম জপতে ইচ্ছে করলে প্লিজ নিজের ঘরে গিয়ে জপো। তারেক নেওয়াজ দ্বিগুণ রেগে বলল, তোমাকে আমার ছেলে ভাবতেই অবাক লাগছে। ভুলেও ডিভোর্সের কথা ভেবো না। মায়েরা যদি দিন দিন বড় না হয়ে আবারও ছোট হয়ে যায়, তবু ওর সাথেই তোমাকে থাকতে হবে, মাথায় রেখো। কথাটা বলে বিরক্ত হয়ে উল্টো ঘুরে চলে যায়, বিড়বিড় করে। অসভ্য ছেলে। ইরফান রেগে ঠাস করে তার ঘরের দরজা আটকে দেয়। রাগে শরীর রিডি করছে, কোমরে হাত দিয়ে বারবার এপাশ ওপাশ করে হাঁটতে লাগলো। ইচ্ছে করছে মেয়েটার দুগালে ঠাটিয়ে দুটো থাপ্পড় মারতে। ইরফানের এক ঘর পর জাহারা আর তার মা থাকে। ইরফানের ঘরে এত শব্দ, মায়েরার চিৎকার শুনে জাহারা জাগা পেয়ে গিয়েছিল। জাহারার মা জাগা পায়নি, তিনি ঘুমের ওষুধ খেয়ে ঘুমান। কিন্তু জাহারা জাগনা পেয়ে ঘরে দরজা খুললে মায়েরাকে ইরফানের ঘর থেকে বেরোতে দেখে। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে রয় সেখানে। ইরফানের বাবা চলে যায়, ইরফান দরজা লাগিয়ে দেয়। জাহারা দরজার আড়ালে চুপ করে থম মেরে দাঁড়িয়ে থাকে। কখন যে চোখ থেকে পানি গড়িয়ে পড়ছে মেয়েটা বুঝতেই পারল না। ধীরে ধীরে ঘরের ভেতরে গিয়ে দরজা লাগিয়ে দেয়। এরপর দরজা ঘেঁষে সেখানেই হাঁটু মুড়ে বসে পড়ে। হাঁটুতে মাথা টেকে ফুপিয়ে ওঠে। তার মানে মনে পড়ে সে যখন ক্লাস 10-এর টেস্ট ফেল করেছিল, তখন তার মা ভাই অনেক বকেছিল। তার খালা তাকে এই বাড়িতে এনে পরীক্ষার আগ পর্যন্ত এখানে রেখে দিয়েছিল। তাকে নিয়ম করে ইরফান ভাই পড়াতো। কি সুন্দর পড়ায় ইরফান ভাই। যাহারা ইরফানের পড়ানোয় মুগ্ধ হতো। ইরফান ভাই মাঝে মাঝে কাজের চাপে না পড়ালে যাহারার সেদিন ভালো যেত না। কি করে যাবে? যাহারা তো পুরো 1 ঘন্টার বেশি পড়ার পাশাপাশি ইরফান ভাইকে মুগ্ধ হয়ে দেখত। কাজ শেষে যখন ইরফান ভাই বলতো তার ঘরে যেতে পড়াবে বলে, তখন যাহারা নাচতে নাচতে হাজির হয়ে যেত। ইরফান ভাই প্রাইভেট পড়াতো না, খালার কথা তাকে দেখিয়ে দিতে রাজি হয়েছিল। সেই যে যাহারা ছোট্ট দুনিয়ায় হঠাৎ ইরফান ভাই নামক এক বসন্ত এসে হাজির হলো। এরপর যাহারা এসএসসি দেয়, এইচএসসি এর পরের দিন এরা এক রাত করে অ্যাডমিশনের জন্য পড়েছে ইরফান ভাইয়ের ভার্সিটিতে চান্স নেওয়ার জন্য। গত বছর সেই ভার্সিটিতে চান্স পেয়েও যায়, কিন্তু হঠাৎই তার গড়ে তোলা সব অনুভূতিকে এক ছোট একটা মেয়ে এসে থাবা বসালো। ইরফান ভাইকে কেড়ে নিল তার থেকে। যাহারার কাঁদতে কাঁদতে হেঁচকি উঠে গিয়েছে, মেয়েটা সমানে ফোপায়। বসা থেকে উঠে দৌড়ে ওয়াশরুমে গিয়ে দরজা আটকে দেয়। তার বড্ড কষ্ট হয় ইরফান ভাইয়ের পাশে অন্য কাউকে দেখলে। 3 বছর আগে যাকে মন দিয়ে বসে আছে, আজ হঠাৎ সে বউ নিয়ে সংসার করছে। যাহারা কি করে মানবে? ওয়াশরুমে বসে অনেকক্ষণ কাঁদল। এরপর চোখে মুখে পানি দিয়ে বাইরে বেরিয়ে আসে। মায়ের পাশে চুপচাপ শুয়ে পড়ে। চোখে ঘুম নেই, তার দম বন্ধ লাগছে। সারা রাত এপাশ ওপাশ করে কাটিয়ে দেয়। ফজরের আজান শুনে উঠে নামাজ পড়ে নেয়। এরপর আরও অনেকক্ষণ বসে বসে কাঁদে। যাহারার মা নামাজ শেষে ঘরের লাইট জ্বালিয়ে যাহারার দিকে তাকিয়ে আটকে ওঠে। যাহারা বিছানার কোণায় চুপ করে বসে বসে নীরবে অশ্রু বিসর্জন দিচ্ছিল। সে তো কাঁদতে চায় না, কিন্তু কেন সে চোখ থেকে পানি গড়ায় এত? বারবার মনে পড়েছে ইরফান ভাই আর মায়েরা রাতে এক ঘরে ছিল। যাহারার মা এগিয়ে এসে মেয়ের পাশে বসে। যাহারা মায়ের দিকে তাকায় না। ভদ্রমহিলা যাহারার মাথায় হাত বুলিয়ে বলে, কাঁদছিস কেন মা? যাহারা ফুপিয়ে ওঠে। আবারও কাঁদতে কাঁদতে হেঁচকি উঠে যায়, অসহায় কণ্ঠে বলে,
ইরফান ভাইকে এনে দাও না মা। তুমি আর খালামণি যে বললে ইরফান ভাই আমাকে ভালোবাসবে, তোমাদের কথা তো মিলল না মা। জাহারার মা কি বলবেন বুঝলেন না। দীর্ঘশ্বাস ফেলে বলে, ইরফান তো বিয়েটা মেনে নেয়নি, একটু ধৈর্য ধর। জাহারা হঠাৎই রাগে কাঁদতে কাঁদতে চিৎকার করে বলে, ওরা একসাথে থাকতে শুরু করেছে, আমাকে আর কত ধৈর্য ধরতে বলো? আমি কিন্তু ইরফান ভাইয়ের পাশে কাউকে মানব না, ওই মেয়েকে ছাড়বো না আমি। জাহারার মা মেয়ের দিকে অবাক হয়ে তাকালেন। মেয়েটা ইরফানকে পছন্দ করতো, কিন্তু এতটা পজিটিভ তিনি বোঝেননি। জাহারাকে কিছু বলল না, চুপ করে পাশ থেকে উঠে ঘর থেকে বেরিয়ে যায়। রুমা নেওয়াজের ঘরে গিয়ে দেখেন তারেক নেওয়াজ আছে। তিনি তার বোন রুমা নেওয়াজকে ডাকলে তিনি ভেতর থেকে আসছি বললে জাহারার মা আবারও তার ঘরে চলে আসে। ওদিকে রুমা নেওয়াজ বোনের ডাকে উপরে আসেন। আপা, তুমি যে আমার মেয়েটাকে তোমার ছেলের জন্য নিতে চেয়েছিলে, ভুলে গিয়েছিল? রুমা নেওয়াজ দীর্ঘশ্বাস ফেলে বলেন, তোর দুলোভাই তো শুনলো না আমার কথা, কি করব বল? বিয়ে যেহেতু হয়ে গিয়েছে, এখন তো কিছু করার নেই। বিয়ে না হলে আমি জাহারাকে আমার ঘরের ছেলের বউ করে নিয়ে আসতাম। জাহারার মা মেয়ের দিকে তাকায় একবার। মেয়েটা কেঁপে কেঁপে উঠছে। তিনি তার বোনের হাত দুটো আগলে বলেন, আপা, আমি জানি তুমি আমাকে সেভাবে কথা দাওনি, আমি বেশি আশা করেছিলাম, কিন্তু আমার মেয়েটার দিকে একবার দেখো। বোনের কথায় রুমা নেওয়াজ ভ্রু কুচকে জাহারার দিকে তাকায়। এগিয়ে এসে জাহারার পাশে বসে জাহারার মাথা টেনে তোলে। জাহারা খালাকে দেখে খালার বুকে পড়ে কাঁদতে লাগে। রুমা নেওয়াজ বোধহয় অনেক কিছুই বুঝলো। তিনি জাহারার ব্যাপার জানতেন না। তার বোন ইরফানকে মেয়ের জামাই হিসেবে চেয়েছিল, সেই ইরফানের বাবার সাথে আলোচনা করতে চেয়েছিল এ নিয়ে, কিন্তু তার আগে ইরফানের বিয়ে হয়ে যায়। জাহারা খুব শান্তশিষ্ট একটা মেয়ে। ইরফান যেমন চুপচাপ স্বভাবের, জাহারা তেমনি শান্তশিষ্ট, খুব ভদ্র একটা মেয়ে। রুমা নেওয়াজের জাহারাকে ভীষণ পছন্দ ছিল। অন্তত মায়েরার চেয়েও তো হাজার গুণ ভালো মেয়ে জাহারা। কিন্তু তার তো কিছু করার নেই। জাহারার মা এগিয়ে এসে বলেন, আপা, ইরফান তো বিয়েটা মানে না, ওদের ডিভোর্স করিয়ে আমার মেয়েটার সাথে ইরফানকে বেঁধে দিলে হয় না আপা? রুমা নেওয়াজ জাহারার দিকে তাকালো। মেয়েটার মুখের অবস্থা করুন, কাঁদতে কাঁদতে নাজেহাল অবস্থা করে ফেলেছে। হাত বাড়িয়ে জাহারার চোখের পানি মুছিয়ে দিয়ে বলেন, কান্না করিস না মা, আমি দেখছি, কান্না থামা। জাহারা তার খালামণিকে আঁকড়ে শুধু ফোপায়, কিচ্ছু বলে না। ইরফান সকাল সকাল ঘর থেকে বেরিয়ে তার দরজার সামনে জাহারাকে দেখে ভ্রু কুচকে তাকায়। জাহারা হাতে এক মগ ব্ল্যাক কফি নিয়ে দাঁড়িয়ে আছে। দ্রুত ইরফানের দিকে এগিয়ে দিলে ইরফান নিয়ে নেয়। সে এটা নিতেই বেরোচ্ছিল, জাহারা থেকে কফির মগ নিয়ে উল্টো ঘুরেও আবার জাহারার দিকে তাকিয়ে বলে। ভার্সিটি যাস না কেন? জাহারা মাথা নিচু করে আনমনে বলল। তুমি এটা খেয়াল করেছো ইরফান ভাই? ইরফান শুনতে না পেয়ে ভ্রু কুচকে বলে। হোয়াট? জাহারা থতমত খেয়ে বলে। না মানে যাব। ইরফান আর কিছু না বলে ঘরের ভেতর চলে যায়। ইরফান, জাহারা তোমার সাথে নিয়ে যাও, একই ভার্সিটিতে তো। ইরফান ভার্সিটির উদ্দেশ্যে বের হচ্ছিল। মায়ের কথায় পা থেমে যায় হাত ঘড়িতে একবার সময় দেখে। এরপর গম্ভীর গলায় বলে, আমার কাজ আছে। জাহারা খাবার টেবিলে বসেছিল। ইরফানের কথা শুনে চোখের কোণে পানি জমে। খাওয়া থামিয়ে চুপ করে বসে থাকে। ইরফান কথাটা বলেই ডাইনিং টেবিলে নজর পড়ে ভ্রু কুচকে তাকায়। কপাল জুড়ে বিরক্তির আভা ফুটে ওঠে। মায়েরা নুডলস কিছুটা বাচ্চাদের মতো করে মুখে নেয়। এরপর মুখের খাবার চিবোতে চিবোতে গালে হাত দিয়ে ইরফানের দিকে তাকায়। ইরফান তাকার দিকে তাকিয়ে আছে দেখে মায়েরা দ্রুত চোখ সরিয়ে খাবার প্লেটে দৃষ্টি ফিরিয়ে আনে। এদিক ওদিক দৃষ্টি ফিরিয়ে অসহায় মুখ করে থাকে। আবার কি তাকে থাপ্পড় দিবে নাকি? কতটা ভাবতে বাম হাতে গালে চলে যায়। সে কিন্তু আর মার খাবে না। চোখ তুলে আর চোখে আবার তাকালো ইরফানের দিকে। ইরফানের অমন তীক্ষ্ণ দৃষ্টি দেখে চোখ নামিয়ে হাতের কাঁটা চামচের দিকে তাকিয়ে বিড়বিড় করে। ইচ্ছে তো করে এই হুতুম প্যাচার চোখ কানা করে দেই। ইরফান মায়েরার দিকে তাকিয়ে বিড়বিড় করে। ইডিয়েট। এরপর গটগট পায়ে চলে যায়। ইরফান চলে গেলে মায়েরা স্বস্তির নিঃশ্বাস ফেলে। তার উল্টো পাশে বসা জাহারার দিকে তাকিয়ে হেসে বলে, আপু, তোমাকে নিয়ে যায়নি বলে মন খারাপ করো না, বাবাকে বললেই নিয়ে যাবে। জানোই তো এই লোকটা কেমন খাটাস। পেছন থেকে রুমা নেওয়াজ গম্ভীর গলায় বলে। কে খাটাস? মায়েরা অসহায় মুখ করে তাকায়। তার শাশুড়ি কোথা থেকে কোথায় চলে আসে, নিজের ছেলের নামে সত্য কথা তো নিতে পারে না। আমতা আমতা করে বলে, আমি আমি
রুমা নেওয়াজ মায়েরার দিকে মনোযোগ দিল না। জাহারার পাশের চেয়ারে বসে বলে, নিজেকে একটু শক্ত করো মা। জাহারা মাথা নিচু করে থাকে। মায়েরা ভ্রু কুচকে চেয়ে আছে জাহারার দিকে। মেয়েটার মন খারাপ মনে হয়, কিন্তু কেন? মায়েরা মৃদু হেসে বলে, আপু আমি আজ ইনায়া আপুর কলেজে যাব, বাবা বলেছে নিয়ে যাবে, তুমিও যাবে, তাহলে দেখবে মন ভালো হয়ে যাবে। জাহারার চোখে পানি টইটুম্বুর সেভাবেই চোখ তুলে শক্ত চোখে মায়েরার দিকে তাকায়। জাহারার দৃষ্টি দেখে মায়েরা চুপসে যায়। ঢোক গিরে বলে, আপু তুমি কি আমার উপর কোনো কারণে রেগে আছো? তাহলে সরি। জাহারা আধ খাওয়া খাবার রেখে উঠে দাঁড়ায়। কোনো দিক না তাকিয়ে তার ঘরের দিকে যেতে থাকে। রুমা নেওয়াজ পিছু ডাকে খাবারটুকু শেষ করে যেতে বলে। জাহারা ঘরের দিকে যেতে যেতে ভাঙা গলায় বলে, খালামণি জোর করো না প্লিজ, ভালো লাগছে না। রুমা নেওয়াজ দীর্ঘশ্বাস ফেললেন। মায়েরা কিছুই বুঝল না, বোকা চোখে শুধু দেখল। রুমা নেওয়াজ মায়েরার দিকে বেশ কিছুক্ষণ চেয়ে রইল। সব কিছু কেমন যেন খাপ ছাড়া লাগছে তার। ভাবনার মাঝে জাহারা রেডি হয়ে ব্যাগ হাতে নিয়ে নিচে নেমে আসে। রুমা নেওয়াজ জাহারাকে দেখে এগিয়ে গিয়ে বলেন, জাহারা মা, এভাবে চলে যাচ্ছিস কেন? জাহিদ পেছনে দাঁড়িয়ে বলে, খালামণি দেখো তো এর কি হয়েছে, আমাকে টেনে আনলো, বলে ওকে এক্ষুনি বাসায় রেখে আসতে হবে। রুমা নেওয়াজ জাহারার মাথায় হাত বুলিয়ে বলল, এমন করিস না মা, আর কয়েকটা দিন থেকে যা। জাহারা বা হাতে চোখ মুছে ভাইয়ের হাত ধরে বলে, আমি আর এখানে থাকতে পারবো না খালামণি, জোর করো না। ইনায়া তার ঘর থেকে বেরিয়ে এসে জাহারাকে দেখে অবাক হয়ে বলে, আপু তোমরা যে এবার 7 দিন থাকবে বলে, প্লিজ আপু থেকে যাও। জাহারা বিরক্ত হয়ে ইনায়ার দিকে তাকিয়ে বলে, আমাকে দিয়ে কি করবি? ভাবি তো পেয়ে গিয়েছিস, আমাকে দিয়ে কি এখন? ইনায়া অবাক হয়ে তাকালো জাহারার দিকে। জাহারা এভাবে কথা বলছে কেন? জাহিদ জাহারার মাথায় টোকা দিয়ে বলে, এভাবে কথা বলছিস কেন? ইয়ে না তো ভালোবাসে বলছে। জাহারা কিছুই বলল না, একা একাই বেরিয়ে যেতে লাগলো। রুমা নেওয়াজ জোর করে জাহারার হাত থেকে ব্যাগ ছাড়িয়ে নিয়ে বলল, আমার কথা শুনবি না তুই? আমি তোর কেউ নই। জাহারা মাথা নিচু করে আসে, চোখের কোণে পানি। জাহিদ তার বোনের ব্যাপার বুঝল না। খালামণি যেহেতু একে আটকেছে, আজ আর যেতে হবে না। রুমা নেওয়াজ জাহারাকে নিয়ে তার ঘরের দিকে যান। জাহিদ পাশ কাটিয়ে মায়রার পাশের চেয়ারে গিয়ে বসে বলে, হাই কিউটিফাই। মায়রা খাবার খাওয়া রেখে জাহারাদের কাহিনী দেখছিল। পাশ থেকে জাহিদের কথা শুনে মৃদু হেসে বলে, আমার নাম মাইরা। জাহিদ হেসে বলে, তুমি ভীষণ কিউট, তাই এ নাম দিয়েছি বুঝলে। মায়রা কিছু বলল না। জাহিদ আবারও বলে, লুডুস তোমার এত ফেভারিট, এতগুলো খেতে পারবে? মায়রা হেসে বলল, আমার সবই ফেভারিট, শুধু করলা একটু বেশি। জাহিদ অবাক হয়ে বলল, সিরিয়াসলি? করলা এক? জাহিদের নাক ছিটকানো মায়রার পছন্দ হলো না। তার এত স্বাদের খাবারটাই সবাই এমন করে কেন ভাল লাগে না? দরজা থেকে ইরফানের গম্ভীর স্বরে শক্ত কণ্ঠ ভেসে আসে। জাহিদ, মায়রা, জাহিদ, ইনায়া তিনজনেই দরজার দিকে তাকায়। জাহিদ ঢোক গিরে। কাল সারাদিন কাপড় আয়রনের দোকানে কেটেছে, আজ আবার কি? মায়রা বিরক্ত হয়ে তাকিয়ে আছে ইরফানের দিকে। এই লোক তো চলে গেল, আবার কোথা থেকে উদয় হলো? জাহিদ হেসে বলে, হ্যাঁ ইরফান ভাই বলো। এসো। জাহিদ কাঁদো কাঁদো মুখ করে বলে, কোথায়? ইরফান মায়রার দিকে তীক্ষ্ণ চোখে তাকায়। মনে হচ্ছে আসলে আর টুপ করে মায়রাকে ঘিরে খাবে। মায়রা ভীত চোখে ইরফানের দিকে চেয়ে আছে। সে কি করেছে? এই লোক এইভাবে তাকিয়ে আছে কেন? মাথা নিচু করে নিচের দিকে তাকালো। এক পা ভাঁজ করে চেয়ারের উপর উঠিয়ে আরেক পা ঝুলিয়ে বসেছে। ইরফানের দিকে তাকিয়ে পা নামিয়ে সুন্দর মতো ভদ্রভাবে বসল। ঠিকঠাক হয়ে বসার সময় জাহিদের পায়ের সাথে পা লাগে। মায়রা জাহিদের দিকে তাকিয়ে অপ্রস্তুত হয়ে বলে, সরি ভাইয়া। জাহিদ মৃদু হেসে বলে, ইটস ওকে কিউটিফাই। মায়রা ইরফানের দিকে তাকালে দেখল ইরফানের ক্ষোভের দৃষ্টিতে তার দিকেই চেয়ে দ্রুত পায়ে এগিয়ে আসছে। মায়রা ভয়ে দ্রুত চেয়ার থেকে উঠে দাঁড়ায়। তার মনে হচ্ছে ইরফান তাকে তুলে আছাড় মারতে এদিকে আসছে। গতি দেখে তো তাই মনে হচ্ছে। মায়রা দৌড়ে জাহিদের পেছনে গিয়ে দাঁড়িয়ে পড়ে। আমাকে বাঁচাও কেউ। জাহিদ আর ইনায়া বুঝল না মায়রার কাণ্ড। তার ভাই বা এভাবে আসছে কেন? ইরফান চোখের পলকে মায়রার কাছে আসে। মায়রা নিচু হয়ে টেবিলের নিচে ঢুকতে গেলে ইরফান মায়রার হাত শক্ত হাতে চেপে ধরে।
মায়েরা কাচুমাচু হয়ে অসহায় চোখে ইরফানের দিকে তাকায়, কাঁদো কাঁদো মুখ করে বলে, দেখুন আমি তো বলেছি আপনার চুল আর কাটবো না, ছেড়ে দিন আমায়। ইরফান রেগে বলে। আচ্ছা, মায়েরার মনে পড়ে সে লাস্টে বলেছিল কেটেই ছাড়বে। ভাবনার মাঝে ইরফান মায়েরাকে টেনে নিয়ে যেতে থাকে মায়েরার ঘরের দিকে। মায়েরা এক প্রকার দৌড়াচ্ছে, হাত ছাড়ানোর চেষ্টা করে আর বলতে থাকে, ছাড়ুন, আল্লাহ কোথায় নিয়ে যাচ্ছেন আমায়, লাস্ট কথা তুলে নিলাম, এখন ছাড়ুন আমায়। ইনায়া জাহিদ কিছুই বুঝো না। পিছন থেকে জাহিদ বলে, ইরফান ভাই কি করছো? ছাড়ো কিটু পাইকে, ব্যথা পাচ্ছে তো। ইরফান সাথে সাথে উল্টো ঘুরে জ্বলন্ত চোখে জাহিদের দিকে তাকায়। জাহিদ ইরফানের অমন চাহিনি দেখে আমতা আমতা করে বলে, না মানে নিয়ে যাও, তোমারই তো বউ, নিয়ে যাও। ইরফান আগের চেয়েও শক্ত হাতে মায়েরার হাত চেপে মায়েরার ঘরের দরজার সামনে থেকে মায়েরাকে ভেতরে ধাক্কা দেয়। মায়েরা কয়েক পা পিছিয়ে যায়, হাতটা উল্টে পাল্টে দেখে লাল হয়ে গিয়েছে। অপর হাতে হাতটা একটু বুলালো। ইরফান ঘরের ভেতরে এসে ঠাস করে দরজা লাগিয়ে লক করে দেয়। মায়েরা চোখ বড় বড় করে তাকায় ইরফানের দিকে, ভীত স্বরে কাপা কণ্ঠে বলে, কি করেছি আমি? বললাম তো আপনার চুল কাটবো না। ইরফান মায়েরার দিকে এগিয়ে আসতে মায়েরা কাছামাছি হয়ে কয়েক পা পিছিয়ে যায়। ইরফান গম্ভীর গলায় বলে, কিন্তু আমি তোমার চুল কাটবো। মায়েরা চোখ বড় বড় করে বলে, না প্লিজ, আমি অনেক কষ্ট করে চুলগুলো বড় করেছি, এগুলো আমার চুল, কাটবেন না একদম, ভালো হবে না বলে দিচ্ছি। ইরফান মায়েরার দিকে আরও খানিকটা এগিয়ে আসতে মায়েরা ভয়ে তার দুগালে হাত দেয়, কান্নামাখা গলায় বলে, একদম মারবেন না বলে দিচ্ছি, আমার গাল সরকারি নয়, বুঝেছেন? ইরফান হঠাৎই মায়েরার গলা থেকে ওনা টান দিয়ে নিয়ে যায়। মায়েরা লজ্জায় রাগে চেঁচিয়ে বলে, আরে আরে, আমার ওড়না দিন। ইরফান গম্ভীর মুখাবয়বে মায়েরার ওনা ডান হাতে পেঁচিয়ে দাঁতে দাঁত চেপে বলে, যে ওড়না মাথায় থাকে না সে ওড়না তোমার লাগবে না, এভাবেই থাকো। মায়েরা কেঁদে দিয়েছে প্রায়। এই লোকটা এমন কেন? তাকে বউ বলে মানে না, শুধু তার ইজ্জতের হাত দিতে আসে, বেয়াদব লোক। বিড়বিড় করে বলে মায়েরা। খোপা খুলে দিয়ে চুলগুলো সামনে নিয়ে আসে, মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে, দম বন্ধ লাগছে তার, একদম গা ঘেঁষে দাঁড়িয়ে আছে। মায়েরা মাথা উঁচু করে রেগে বলে, সরবেন নাকি কোলে উঠবেন, অসহ্য লোক একটা। ইরফান দাঁতে দাঁত চেপে বাঁ হাতে মায়েরার মাথার পেছনের একগুচ্ছ চুল মুঠো করে ধরে। মায়েরা মৃদু আর্তনাদ করে ওঠে। আহ ছাড়ুন, লাগছে আমার। ইরফান তীক্ষ্ণ চোখে মায়েরার মুখের দিকে চেয়ে থাকে, হাত কিছুটা শিথিল করে, তবে ছাড়ে না। তাতে দাঁত পিষে ধমকের স্বরে বলে, যদি এই ঘর থেকে বেরিয়েছো, আই সোয়ার তোমার মাথার একটা চুলও থাকবে না। কথাটা বলে মৃদু ধাক্কা দেয়। মায়েরা বিছানার উপর উপুর হয়ে পড়ে যায়। ইরফান হাতের ওনা মায়েরার দিকে ছুঁড়ে মেরে গটগট পায়ে এগিয়ে দরজা খুলে বাইরে বেরিয়ে ঠাস করে দরজা লাগিয়ে দেয়। মায়েরা কেঁপে ওঠে, নিজের উপর পড়ে থাকা ওনা নিয়ে নিজেকে ঢেকে নেয়। খাওয়ার সময় হয়তো মাথা থেকে ওনা পড়ে গিয়েছিল, বুঝতে পারেনি। আর এই লোক তাকে মানবে না, আবার স্বামীগিরি দেখাতে আসে। ভাবনা রেখে ধীর পায়ে দরজা খুলতে গেল। ওই লোকের কথা শুনে সে গড়বন্দি হয়ে বসে থাকবে, অসহ্যকর লোক একটা। কিন্তু দরজা তো খোলে না, বুঝলে লক হয়ে গিয়েছে। এবার ওপাশ থেকে চাবি দিয়ে খুলতে হবে। রাগে দরজায় একটা লাথি দিলে নিজেই ব্যথা পেয়ে পা ধরে বসে পড়ে। এত রাগ লাগছে তার, অর্ধেক নুডলস ওখানে পড়ে আছে, পেটটাও ভরেনি। ভিড় করে, এত খবিশ মানুষ জীবনে দেখিনি। চেয়েছিলাম চুল সাইজ করব, এখন মনে হচ্ছে একটা চুলও রাখবো না। আমাকে একটু শান্তি করে খেতেও দেয় না, খবিশ লোক একটা। আবার তাকে ঘরবন্দি করার পায়তারা করছে। এমনিতেই গ্রাম থেকে এসে এখানে বিরক্ত লাগে, এখন ঘর থেকেই বেরোতে দেবে না। শখ কত, সে বেরোবো, 100 বার বেরোবো। ইরফান ঘর থেকে বেরিয়ে জাহিদের কাছে দাঁড়িয়ে বলে। ইনায়া আর জাহিদ দুজনে হাঁ করে চেয়েছিল মায়েরার ঘরের দরজার দিকে। ইনায়া সবচেয়ে বেশি অবাক হলো তার ভাই করছেটা কি, সব মাথার উপর দিয়ে যাচ্ছে। জাহিদ এসব অবাকতা রেখে চেয়ারে বসে পড়ে। এসো খেয়ে নিই। ফাস্ট। জাহিদ 2 মিনিটে কিছুটা নুডলস খেয়ে নেয়। সে পরিকল্পনা করছে এই কাজ করে সে এই বাড়ি থেকে চলে যাবে। কি রে বাবা, বেড়াতে এসে শুধু কাজ করতে হচ্ছে, এর চেয়ে নিজের বাড়ি গিয়ে শুধু শুয়ে ঘুম পারুক, সেটাই ভালো। এরপর পানি খেয়ে ঘরের দিকে যেতে নিলে ইরফান ভ্রু কুচকে বলে, কোথায় যাচ্ছ? জাহিদ ইনোসেন্ট ফেস বানিয়ে বলল, চেঞ্জ করে আসি। লাগবে না। জাহিদ নিজের দিকে তাকালো, ট্রাউজার পরে বাইরে যাবে, টি শার্টও কেমন যেন, অতপর জিজ্ঞেস করে, আজ কি কাজ করতে হবে?
বাগান ক্লিন। জাহিদ চোখ বড় বড় করে বলে। কি লেবার হব আমি? ইরফান বিরক্ত হয়ে বলে। এসো, তোমাকে দেখিয়ে দিয়ে বের হব, আমার লেট হচ্ছে। ইনায়া তার ভাইয়ের দিকে চেয়ে আছে। হয়েছেটা কি ইরফানের? ইনায়া বুঝলো না গতকাল নাকি সব প্যান্ট শার্ট জাহিদ ভাই বেচারাকে দিয়ে আয়রন করিয়ে এনেছে, আজ সোজা লেবার। জাহিদের পা ছড়িয়ে কাঁদতে ইচ্ছে করছে। বড় ভাইয়ের মুখের উপর নাও করা যায় না। জাহিদ একটু ভেবে বলল, আমার হাতে লেবার আছে। ইরফান ভাই কল করলে 2 মিনিট চলে আসবে, তুমি নিশ্চিন্তে যাও। ইরফান জাহিদের হাত টেনে বাইরে যেতে যেতে বলল, তোমার হাতেই বাগান ক্লিন করাতে ইচ্ছে করছে, ওরা কাজে ফাঁকি দেয়, তুমি দেবে না। জাহিদ মনে মনে সিদ্ধান্ত নিল এই বাগান ক্লিন করে সে আর এই বাড়িতেই ঢুকবে না, ওই দিক দিয়ে সোজা তার বাড়িতে চলে যাবে। এসব কি হচ্ছে তার সাথে আমতা আমতা করে বলে, বলছি ইরফান ভাই, রহমত চাচা তো কাজে ফাঁকি দেয় না, তাকে দিয়ে করালে হয় না? ইরফান জাহিদের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলে। তোমার হাতের ছোঁয়া আমার বাগানে থাকুক, আমি সেটাই চাইছি। গো। জাহিদ এত অদ্ভুতভাবে তাকালো ইরফানের দিকে, সে দৃষ্টির মানে এ দুনিয়ায় কেউ বোধহয় বুঝবে না। দৃষ্টি ঘুরিয়ে নিজের হাত উঠিয়ে একবার দেখলো তার হাতে কি কোনোভাবে হীরা অথবা সোনা লেগে আছে। ইরফান উল্টো ঘুরে তার ঘড়ির দিকে, তার গাড়ির দিকে যেতে যেতে আবারও গম্ভীর গলায় পড়ে। ভুলেও কাজে ফাঁকি দিয়ে বাড়ির ভেতরে যাওয়ার ট্রাই করো না, সব খবর থাকবে আমার কাছে। আমার কথার এদিক ওদিক হলে পানিশমেন্ট পাবে, নিজের বাড়িতে গিয়ে লুকিয়ে থাকলেও। জাহিদ সিদ্ধান্ত নিয়ে নিয়েছে সে এই কাজ করে এভাবে ফকির কামলা যাই লাগুক সেই বেশেই সোজা তার বাড়ি চলে যাবে। আর এখানে নয়, ইরফান ভাইয়ের কিছু হয়েছে যার শিকার সে হচ্ছে। আগে তো কখনো এমন করেনি। যাই হোক, জাহিদ বিড়বিড় করলো, কাজ শেষে আর এক মুহূর্ত এখানে নয়, আমার বাড়ি আমারে সেথায় যাইতে কয়, সেখানে কাজবিহীন শুধু আরাম বিরামে রয়। কাজের বিরহে কবিতা বলার বৃথা চেষ্টা করলো ছেলেটা। ইনায়ের হাতে একটা ছোট্ট চিরকুট নিয়ে থম মেরে বসে আছে, বারবার ঠোক গিলছে। সে জানে এটা কে দিয়েছে। এই লোক হঠাৎ কোথা থেকে উদয় হলো, চিন্তায় তার মাথা ফেটে যাচ্ছে। কলেজ থেকে ফেরার সময় তার সমান বা তার চেয়ে কিছুটা বড় এক মেয়ে তার হাতে একটা বক্স ধরিয়ে দেয়। ইনায়া তার রুমে এসে বক্স খুলে ভেতরে অনেকগুলো বিভিন্ন রকমের চকলেট পায়, সাথে একটা চিরকুট যেখানে লেখা, You are my little queen. I'm back. মায়েরা ইনায়ার ঘরে এসে ইনায়াকে থম মেরে বসে থাকতে দেখে এগিয়ে যায়। ইনায়ার সামনে অনেকগুলো চকলেট দেখে মায়েরা ভ্রু কুচকে তাকায়। আপু, এগুলো তোমাকে কে দিয়েছে? ইনায়া হাতের চিরকুট মায়েরার দিকে এগিয়ে দিলে মায়েরা দেখে বলে, আয় হায় আপু, এটা তো তোমার প্রেমিক পুরুষ মনে হচ্ছে। ইনায়া বিরক্ত হয়ে বলে। কচু। মায়েরা অবাক হয়ে বলে, কি বলছো? আচ্ছা, তোমার প্রেমিকের নাম কি? এই লোক আমার প্রেমিক না। কিন্তু এখানে বলছে ফিরে এসেছে, মানে আগে ছিল। তোমাদের ব্রেকআপ হয়ে গিয়েছিল, তাই না? আরে না রে বোন, এই লোক চরম বেয়াদব। মায়েরা মুখে হাত দিয়ে বলল, বকাটে ছেলে তোমাকে ডিস্টার্ব করছে, দাঁড়াও, আমি তোমার ভাইয়াকে বিচার দিচ্ছি। ইনায়া মায়েরার দিকে তাকিয়ে বলল। তুমি যাবে ভাইয়ার কাছে? মায়েরা আমতা আমতা করে বলল, তোমার ভাইয়া এখন আমাকে থাপ্পড় মারে না, কি অদ্ভুত আচরণ করে বুঝলে। থাক, যাব না। ইনায়া হেসে বলল, বিচার দিয়ে লাভ নেই, এই বকাটে অন্যতম মানের। কি বলো, সত্যি? ভাইয়ার ফ্রেন্ড। মায়েরা বিছানার উপর পা তুলে বসে ভাবুক ভঙ্গিতে বলে, এইবার বুঝলাম, আসলে তোমার ভাইয়া বখাটেদের সাথে ঘুরে ঘুরে এমন খবিশ হয়েছে। দাঁড়াও, আমি বাবাকে বিচার দিচ্ছি। ইনায়া একটা চকলেট ছিঁড়ে খেতে খেতে বলল, পাগলি মেয়ে, সে আমার উঠবি। মায়েরা অবাক হয়ে বলল, আমার মনে হচ্ছে তুমি সেই বখাটে ছেলে উডবিকে ভিতরে ভিতরে পছন্দ করো, উপরে উপরে ভাব নিচ্ছ। মায়েরার কথায় ইনায়া থতমত খেয়ে তাকায়। কি ধরিবাজ মেয়ে মায়েরা। মায়েরা হেসে বলে, তোমরা আমাকে বাচ্চা ভাবলেও আমি কিন্তু অনেক বুঝি, বুঝলে। আসলেই লোকটা বখাটে, নাকি শুধু তোমার পার্সোনাল খাতায় সে বখাটে? ইনায়া অবাক হয়ে তাকায় মায়েরার দিকে। চকলেটে একটা কামড় বসিয়ে বলে, তুমি যা ভাবছো তাই, কিন্তু এই লোকটা ভাইয়ার মতো গম্ভীর। ভাইয়াকে মানা যায়, কিন্তু বরকে না। মায়েরা হেসে বলল, ওদের মন ভালো হয়।
ইনায়া ভ্রু কুঁচকে বলল, তুমি কিভাবে জানলে? তোমার ভাইয়ার মন ভালো না। ভাইয়া তো খারাপ না, শুধু তোমার সাথে কেন এমন করে বুঝি না। মায়েরা মাথা নিচু করে মলিন মুখে বলে, আসলে আমি ওনার দিক থেকে ভেবেছি আপু, বিয়ে জিনিসটা জোর করে হয় না। ওনার পছন্দের মানুষ থাকতে পারে, সেখানে তার বাবা জোর করিয়ে বিয়ে দিয়ে দিয়েছে আমার সাথে। আসলে কাউকে মন থেকে মেনে নিতে না পারলে কখনো বিয়ে করা উচিত না, আর এভাবে জোর করে কোনো বাবা মায়ের বিয়ে দেওয়াও উচিত না। তোমার বাবা কাজটা ঠিক করেনি। মায়েরার কথা শুনে ইনায়া অবাক হয়ে তাকায় মায়েরার দিকে। মায়েরা দীর্ঘশ্বাস ফেলে আবারও বলে, আমায় তো জোর করে তার ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়েছে বলতে গেলে। তার সেই রাগ থেকে ধূপধাপ দু একটা থাপ্পড় খাওয়াই যায় আপু। ইনায়ার চোখ ভিজে গিয়েছে মায়েরার কথা শুনে। মৃদু স্বরে বলে, তুমি নিজ ইচ্ছায় ভাইয়াকে বিয়ে করেছিলে? মায়েরা হাঁটুতে মাথা ঠেকিয়ে বলে, আপু, আসলে আমার বাড়িতে জায়গা নেই আমার জন্য, কিন্তু তোমার ভাইয়ার চুল বড় তো, তাই আমার কাজিনরা বলেছিল আমার বর বুড়ো, কিন্তু এখানে এসে দেখলাম বুড়ো নয়। আমি ভেবেছিলাম 50-60 বছরের কারো সাথে আমার বিয়ে হয়েছে। সে জায়গায় ভিলেন সুন্দর বর পেয়েছি, অবাক হয়েছি, সাথে ভালোও লেগেছে। ইনায়া নিজের গালে হাত দিয়ে মন খারাপ করে বলে, আসলে ভাইয়ার রাগ বেশি, তুমি কিছু মনে করো না মায়েরা। ভাইয়া এমনিতে খুব ভালো, শুধু তোমার ক্ষেত্রে কেমন যেন বুঝতে পারি না। মায়েরা মন খারাপ করে বলে, আমি তো বললামই আপু, ওনার জায়গা থেকে উনি অনেকটা ঠিকই আছেন। বাবা আর তুমি আমায় কত ভালোবাসো, এই বাসায় এসে তোমাদের ভালোবাসা পেয়ে আমি অনেক ভালো আছি, বুঝলে? ইনায়া চুপ করে রইল। মায়েরা নিজেকে স্বাভাবিক করে মৃদু হেসে বলে, আপু, চকলেটগুলো কি খেতে পারি? ইনায়া রেগে বলে, তুমি পারমিশন কেন নাও মায়েরা? বড় বোন বলো, অথচ বড়দের মতো আচরণ করো। মায়েরা ফটাফট চকলেটের প্যাকেট ছিঁড়ে হেসে বলে, এত বেশি ভাবলে তোমার ভাগে একটাও পৌঁছাবে না। ইনায়া হেসে বলে, না থাকলে তোমার কান টানবো। তুমি বড় বোনের কানমোলা খাবে। মায়েরা হাসতে লাগলো। ইনায়াও হাসতে মায়েরার দিকে তাকিয়ে। মায়েরা মেয়েটাকে 90% সময় বাচ্চা লাগলেও মাঝে মাঝে অনেক বেশি বড় লাগে ইনায়ার কাছে। মায়েরা ফিজিক্স বই নিয়ে বসে আছে, তার মাথা কেমন যেন ভারী লাগছে। আর 20 দিন পর পরীক্ষা, কিন্তু পড়া তো সব ঘুরে খেয়েছে। অন্য সাবজেক্টগুলোর অবস্থা এত করুণ নয় যতটা ফিজিক্সের অবস্থা। বই নিয়ে ইনায়ার ঘরে গেল। ইনায়া ফোন স্ক্রল করছিল। মায়েরাকে বই হাতে দেখে জিজ্ঞেস করে, কি হয়েছে মায়েরা? মায়েরা মন মরা হয়ে ইনায়ার পাশে বসে বই এগিয়ে দিয়ে বলে, আপু, আমাকে কয়েকটা অধ্যায় বুঝিয়ে দিবা? আমি পড়েছিলাম, এখন কেমন যেন গুলিয়ে যাচ্ছে। ইনায়া মায়েরার বই নিয়ে উল্টো পাল্টে দেখল, তারপর মাথা তুলে বলে, আমি বোঝাতে পারবো, কিন্তু তুমি হয়তো কিছুই বুঝবে না। একটু ভেবে বলল, ভাইয়াই পারবে, জাহারা আপুকে তো ভাইয়াই পড়িয়েছিল। মায়েরা ভ্রু কুচকে বলল, উনি তো ভার্সিটির ইংলিশ টিচার। হ্যাঁ, কিন্তু তোমাকে ফিজিক্স বোঝাতে পারবো, নো প্রবলেম, এসো। মায়েরা দ্রুত বলে, না না আপু, দরকার নেই। তোমার ভাইয়ার থাপ্পড় খাওয়ার চেয়ে ফেল করা ভালো। ইনায়া অসহায় মুখ করে বলল, মায়েরা ভাইয়া কিছুই বলবে না, উল্টো তুমি একটা অধ্যায় বুঝতে চাইলে ভাইয়া একটার জায়গায় দুটো অধ্যায় খুব সুন্দর করে বুঝিয়ে দেবে। মায়েরা বিছানা থেকে নেমে বলে, তুমি তোমার ভাইয়াকে চিনতেই পারোনি আপু। ধরো, আমি ওনার সামনে পড়তে বসেছি, এখন উনি কিভাবে শুরু করবেন আমি দেখাচ্ছি তোমায়, ওয়েট। এরপর দু হাতে কোমরে রেখে ইনায়ের সামনে গিয়ে দাঁড়ালো। ডান হাত উঁচিয়ে গম্ভীর মুখের অ্যাক্টিং করে বলে, ব্লা ব্লা ব্লা, স্টুপিড ব্লা ব্লা ব্লা, ইডিয়েট ব্লা 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 ব্লা, ইডিয়েট ব্লা 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 ব্লা, স্টুপিড ব্লা ব্লা ব্লা। বুঝেছো স্টুপিড? ইনায়া চোখ বড় বড় করে মায়েরার দিকে তাকিয়ে আছে। মায়েরা হঠাৎই হাত এগিয়ে থাপ্পড় মারার ভঙ্গি করে বলে, থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলে দিব স্টুপিড। ইনায়া তপ দেখিয়ে মায়েরার দিকে চেয়ে আছে। মায়েরা তার অ্যাক্টিং শেষ করে লম্বা লম্বা শ্বাস ফেলে। এরপর মুখে হাত দিয়ে হাওয়া খাওয়ার ভঙ্গি করে বলে, তুমি কিছু বুঝেছো আপু? বোঝনি তো, বুঝবে কি করে? উনি স্টুপিড আর ইডিয়েট ছাড়া কথা বলতে পারে না, বুঝলে? এত এত স্টুপিড আর ইডিয়েটের মাঝে
পড়ার লাইনই খুঁজে পাবো না। বুঝবো কি করে বলো? আসলে তোমার ভাই একটা গন্ডার, অনুভূতি নেই জানো। সেদিন আমার গায়ে যত শক্তি ছিল সব শক্তি দিয়ে কামড় দিলাম, তার কোনো রিয়াকশনই নেই। আরে মানুষকে মশা কামড় দিলেও তো একটু আ উ করে, ওই লোকটা তাও নয়। কি একটা অবস্থা! ইনায়া চোখ বড় বড় করে থেমে থেমে বলে। ভাইয়া, মায়েরা বাম হাতে কোমরে রেখে ডান হাতে কপালে একটা আলতো থাপ্পড় দিয়ে বলে। হ্যাঁ আপু, তোমার ভাইয়ার কথাই তো বললাম। ইনায়া ঢোক গিরে বলে। তোমার পেছনে ভাইয়া। ইনায়ার কথা শুনে মায়েরার মুখ শুকিয়ে যায়, মুহূর্তে মুখটা অসহায় হয়ে যায়। ধীরে ধীরে ঘাড় বাঁকিয়ে তাকালে দেখলো তার থেকে দুহাত দূরত্বে ইরফান দাঁড়িয়ে আছে। মায়েরা ঢোক গিরে ইরফানের দিকে ঘুরে দাঁড়িয়ে আমতা আমতা করে বলে। আপনি কেন আসলেন? ইরফান তীক্ষ্ণ চোখে চেয়ে মায়েরার পানি গম্ভীর গলায় বলল। তোমাকে থাপড়াতে। সাথে সাথে মায়েরার দুহাত দুগালে চলে যায়, কাঁদো কাঁদো মুখ করে বলে। না, আমি ওসব আপনাকে বলিনি, আপনার যমজ ভাইকে বলেছি, বিশ্বাস করুন। ইরফান বিরক্ত হলো, ইনায়ের দিকে তাকিয়ে বলে। ফাইজের কল রিসিভ করবি। ইনায়া মাথা নিচু করে থাকলো, কিছু বলল না। ইরফান ধমকে বলে। কথা কানে গিয়েছে? ইনায়া মাথা নিচু করেই মুখ বাঁকায়, উপর থেকে মাথা নাড়িয়ে সম্মতি জানায়। ইরফান মায়েরার দিকে তাকিয়ে বলে। আমার ঘরে এসো। মায়েরা কাঁদো কাঁদো মুখ করে বলে। কেন? ইরফান রেগে বলে। থাপ্পড় দিব তাই, ইডিয়েট। কথাটা বলে গট গট পায়ে ইনায়ার ঘর থেকে বেরিয়ে যায়। ইনায়া মায়েরার দিকে বই এগিয়ে দিয়ে বলে। ভাইয়ার ঘরে যাও, বুঝিয়ে দেবে। মায়েরা মাথা দুদিকে নাড়িয়ে বলে। না আপু, শুনলে না, তোমার ভাই আমাকে মারবে বলে যেতে বলেছে। ইনায়া বই নিয়ে বিছানা থেকে নেমে বলে। আরে বোকাম, তোমাকে বুঝিয়ে দেবে, এর জন্য যেতে বলেছি। মারলে এখনই মারতো। মায়েরা ভাবলো তাও ঠিক, অতঃপর ইনায়ের হাত ধরে বলল। তুমি আমার পাশে বসে থাকবে, আচ্ছা? ইরফানের ঘরের দরজার সামনে দাঁড়িয়ে আছে মায়েরা। ইনায়াকে দরজা খুলতেও দিচ্ছে না, নিজেও খুলছে না। মায়েরা তখনকার তার বলা কথাগুলো শুরু থেকে ভাবছে। সে শিওর আজ থাপ্পড় পড়বে তার গালে। ইনায়া হাই তুলেছে বারবার। রাত বাজে 11টা, এদিকে মায়েরা স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে আছে। ইনায়া ঘুমে পড়ে যাবে মনে হচ্ছে। মায়েরার পাশে বসার সুযোগ তার হবে না, এখন তাকে ঘুমাতে হবে। উপায় না পেয়ে ইরফানের ঘরের দরজা বাঁ হাতে ধাক্কা দিয়ে ডান হাতে মায়েরাকে ঘরের ভেতরে ধাক্কা দেয়। মায়েরা বুঝতেই পারেনি ইনায়া এমন করবে। মিটিমিটি আলোয় ঘেরা ঘরে মায়েরা হুমড়ি খেয়ে পড়েছে, কিন্তু মেঝেতে নয়, ইরফানের উপর। মায়েরার পা ছড়িয়ে কাঁদতে ইচ্ছে করছে। ইনায়াও এখন তাকে আর সঙ্গ দেয় না, বাঘের মুখে ধাক্কা মেরে চলে যায়। ইরফান গম্ভীর গলায় শক্ত কণ্ঠে বলে। সারা রাত এভাবেই থাকার ইচ্ছে নিয়ে এসেছো, স্টুপিড। মায়েরা দ্রুত ইরফানের থেকে দূরে সরে দাঁড়ায়। ইরফানের পরনে শার্ট নেই। মায়েরা এদিক ওদিক তাকিয়ে বলে। আপনার জামা কাপড় নেই? ইরফান কফির মগে চুমুক দেয়, কিছু বলে না। মায়েরার মনে হলো সে ফেল করবে। একবার ফেল করলে কিছু হবে না। এই গন্ডারের কাছে পড়ার ইচ্ছা নেই। উল্টো ঘুরে যেতে নিলে ইরফান তার আগে এগিয়ে গিয়ে তার ঘরের দরজা লক করে দেয়। মায়েরা থতমত খেয়ে তাকায়। ইরফান ঘরের বড় লাইট জ্বালিয়ে সোফায় বসে সামনের টেবিলে কফির মগ রেখে বলে। কাম। মায়েরা এগিয়ে গেল সোফার ছোট টুলে বসে ইরফানের দিকে বই এগিয়ে দিয়ে কোমরে ডান হাত দিয়ে বলল। আপনি শার্ট পরুন, নয়তো আমি আপনার কাছে পরবো না। ইরফান মায়েরার কথা পাত্তা দিল না, বই উল্টে পাল্টে দেখে রেগে বলে। জীবনে বই খুলেছিলে? মায়েরা আমতা আমতা করে বলে। হ্যাঁ, আমি পড়েছি, শুধু দাগাইনি। এর পেছনে একটা মহৎ কারণ আছে, আর সেটা হলো বইটা অনেক কষ্ট করে ছাপিয়েছে মানুষ। আমি তাদের কষ্ট করে করা কাজকে সম্মান করতেই বইটা নতুন রেখেছি, বুঝলেন? একটাও দাগ লাগতে দেইনি। ইরফান বিরক্ত হয়ে মায়েরার দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে ধমকের স্বরে বলল। থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলে দেবো, স্টুপিড। এক্সাম 2 সপ্তাহ পর আর তুমি ফাজলামো করছো এখানে। ইরফানের ধমক খেয়ে মায়েরা কেঁপে ওঠে। এদিক ওদিক তাকিয়ে কিছু একটা ভেবে বলে। কখনো শুনেছেন কোনো টিচার তার স্টুডেন্টকে খালি গায়ে পড়ায়? আপনিও তো পড়ানোর নাম করে খালি গায়ে বসে আমার দাঁত ফেলে দিতে চেয়ে ফাজলামো করছেন। ইরফান রাগে হাতের বই ছুঁড়ে মারল। মায়েরা ভয় পেয়ে বসা থেকে দাঁড়িয়ে যায়। ইরফান চোখ বুঝে কয়েকবার শ্বাস নিল।
বা হাতে ঘাড় ধরে খানিক চুপ করে রইল। এরপর চোখ খুলে শক্ত কণ্ঠে বলে, সেট। মায়েরা ঢোক গিলে আবারও আগের জায়গায় বসে মুখে হাত দিয়ে আছে। কথা বলা যাবে না। সে মুখ খুলে যে ব্রেক থাকে না, ইরফান একটা জেল পেন নেয়, সাথে একটা খাতা মেলে মায়েরাকে ইম্পর্টেন্ট চ্যাপ্টারের মৌলিক ব্যাপারগুলো থেকে বোঝাতে শুরু করলো। মায়েরা ভীষণ মনোযোগী হয়ে শুনছে। বোঝার ফাঁকে ফাঁকে ইরফানের দিকে তাকায়। ইরফান ভীষণ সিরিয়াসভাবে বোঝাচ্ছে। মায়েরা আড়ালে একটু হাসে, ইরফানের দিকে তাকিয়ে বিড়বিড় করে, বুড়ো জামাই থেকে ভিলেন জামাই, মূর্খ থেকে চরম লেভেলের ব্রিলিয়ান্ট জামাই বের হয়ে আসলো। আয় হায়, আমার তো কপাল খুলে গেল রে। সে সময় ইরফান মায়েরার দিকে ভ্রুকুচকে তাকায়। মায়েরাকে একা একা বিড়বিড় করতে দেখে রেগে বোম হয়ে যায়। এই ইডিয়েটকে সে বোঝাচ্ছে আর এ একা একা কথা বলছে। ধমকে বলে ওঠে। হোয়াট হ্যাপেন? মায়েরা থতমত খেয়ে বুকে থুতু দিয়ে বলে, কিছু না কিছু না। ইরফান আড়াআড়িভাবে দুহাত গুজে গম্ভীর গলায় বলে, বোঝাও। মায়েরা অসহায় মুখ করে খাতার দিকে তাকায়। একটুর জন্য মনোযোগ দেয়নি, তাতেই লোকটা ধরে নিল। বাকি 2 ঘন্টা যে মনোযোগ দিল, ইরফান রেগে বলে, কিছু বলেছি আমি। মায়েরা খাতার দিকে তাকায়। বর্তনীর অধ্যায় এটা সিরিজ সার্কিট আর প্যারালাল সার্কিটের আঁকাবাঁকা চিত্র। মায়েরা তো এসব ভুলে গিয়েছিল বলেই এসেছিল, কিন্তু এই জায়গায় এসে মনোযোগটা বিচ্ছিন্ন হয়ে গেল। মাথা তুলে ইরফানের দিকে তাকায়। ইরফান তীক্ষ্ণ চোখে মায়েরার দিকে চেয়ে মায়েরা জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলে উঠল, বিসমিল্লাহ। ইরফান ভ্রুকুচকে বলে, হোয়াট? মায়েরা মেকি হেসে বলে, প্রিপারেশন নিলাম। শুনুন, আমি আপনাকে বোঝাচ্ছি। প্যারালাল মানে হলো গম্ভীর, রাগী, বদমেজাজি, লালিত চোখ জোড়ার এক টিচার এবং তার স্টুডেন্টকে প্রতিনিয়ত বলতে থাকবে, স্টুপিড ইডিয়েট, থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দিব। এভাবেই সেই লাল টিচার স্টুডেন্টকে প্যারা দিতে থাকবে। এটাই হলো প্যারালাল। কথাটা বলে ইরফানের দিকে তাকালে দেখলো সত্যি সত্যি ইরফানের চোখ লাল হয়ে গিয়েছে। মায়েরা ঠকিল, আমতা আমতা করে বলে, উদাহরণস্বরূপ, আপনি লালিত চোখের অধিকারী টিচার আর আমি সেই অসহায় প্যারাময়ী স্টুডেন্ট। ইরফান ডান হাত মুষ্টিবদ্ধ করে রেখেছে, চোখ মুখ অস্বাভাবিক শক্ত। মায়েরা আবারও আমতা আমতা করে বলল, আমি জানি আমার সংজ্ঞা ভুল, কিন্তু আমি তো যৌক্তিক কথা বলেছি। আর বিজ্ঞান মানেই যুক্তি, যুক্তি ছাড়া বিজ্ঞান কথা বলে না। আমিও বলিনি। ইরফান রাগে চিৎকার করে বলে, হোয়াট দ্য হেল আর ইউ? কথাটা বলে টেবিলের উপর একটা পাঁচ মারে। মায়েরা কেঁপে ওঠে, দ্রুত বসা থেকে দাঁড়িয়ে যায়। ইরফান রাগে মাথার চুল টেনে ধরল, আর নিতে পারছে না সে এই বাচালকে। মায়েরা বুঝেছে তার মুখের ব্রেক ভেঙে অনেক কিছু বলে ফেলেছে, আর এখানে থাকা যাবে না। পা টিপে টিপে দরজার কাছে যায়, কিন্তু দরজা খুলতে পারছে না। ইরফান বসা থেকে দাঁড়িয়ে মায়েরার পিছনে গিয়ে দাঁড়ায়। মায়েরা বুঝতে পেরে দরজার সাথে লেগে যায়। ইরফান ঝটকা মেরে মায়েরাকে তার দিকে ফেরায়। মায়েরার চোখে পানি জমে গিয়েছে। ইরফানের রাগ দেখে মেয়েটা এত ভয় পাচ্ছে, না জানি তাকে কি করবে। মায়েরা ইরফানের লাল চোখ দেখে আবারও চোখ সরিয়ে নেয়। ইরফান কিছুই বলল না। মায়েরার হাত ধরে টেনে এনে জোর করে সোফায় বসালো। এরপর মায়েরার গা ঘেঁষে সেও বসলো। টেবিলের উপর থেকে স্কচ টেপ নিয়ে খুবই শান্তভাবে মায়েরার মুখে লাগিয়ে দিল। মায়েরা বাধা দিতে চায়। ইরফান মায়েরার 2 হাত পেছনে নিয়ে তার বাঁ হাত দিয়ে শক্ত করে ধরে রাখে। মায়েরা ঘাড় বাঁকিয়ে চোখ বড় বড় করে তাকিয়ে থাকে ইরফানের দিকে। ইরফান ডান হাতে থাকা খাতা এগিয়ে আনে, জেল পেন তুলে নিয়ে শান্ত স্বরে বলে, সব কমপ্লিট করে তবেই ঘরের বাইরে পা রাখবে। দ্যাটস ফাইনাল। মায়েরা অবাক হয়ে চেয়ে থাকে। ইরফানের বাঁ পাশে বসায় মাথা তুললে ইরফানের মুখের বাঁ পাশটাই তার চোখে পড়ে। ইরফান ঘাড় বাঁকিয়ে মায়েরার দিকে তাকিয়ে রেগে বলে, আমার মুখে বোঝাচ্ছি, স্টুপিড? মায়েরা চোখ সরিয়ে নেয়। তার চোখে জমানো অশ্রু গাল বেয়ে গড়িয়ে পড়ে। ইরফান দীর্ঘশ্বাস ফেলে মায়েরার মুখ থেকে কষ্টে খুলে দেয়, তবে হাত ছাড়ে না। মায়েরাও আর কথা বলে না, দৃষ্টি খাতার পানে রাখে। ইরফান চুপচাপ বোঝানোই শুরু করে। ভার্সিটি ক্লাস শেষে ফারহা ক্লাসরুম থেকে বাইরে বেরিয়ে আসে। কিছু দূর হাঁটলে ইরফানের সঙ্গে দেখা হলে ইরফানকে সালাম দেয়। ইরফান উল্টো ঘুরে ফারহাকে দেখে সালামের উত্তর নেয়, অতঃপর বলে, ফায়াজ কোথায়? ফারহা মাথা নাড়িয়ে বলে, ভাইয়া আমাকে নিতে আসার কথা, কিছু বলবেন? ইরফান পকেটে হাত রেখে বলে, আমার কল রিসিভ করছে না, ওকে বলবে ফোন চেক করতে। ফারহা মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে বলে, জি আচ্ছা ভাইয়া। এই বলেই এগিয়ে যায়।
রাস্তার পাশে দাঁড়িয়ে থাকে বেশ কিছুক্ষণ, কিন্তু তার ভাইকে দেখে না, বিরক্ত হয়। তার পাশে ক্লাসের একটা মেয়ে এসে দাঁড়ায়। কার জন্য অপেক্ষা করছো? ফারা রাস্তার দিকে তাকিয়ে বলে। ভাইয়া। কথাটা বলতেই কয়েক হাত দূরত্বে থেকে শুদ্ধ ডাকে। এই যে মেয়ে, এসো। ফারহা বিরক্ত হয়ে শুদ্ধর দিকে তাকিয়ে চোখ সরিয়ে নেয়, সাথে সাথে তার পাশের মেয়েটা অবাক হয়ে পড়ে। এটা তো আমাদের স্যার, তোমাকে ডাকছে কেন? আমার ভাই হয় তাই। এরপর ফারা হাত নেড়ে বলে, আসছে বাই। ততক্ষণে শুদ্ধ ফারহাদের অনেকটা কাছে এসে দাঁড়িয়েছে। ফারহাদের পাশের মেয়েটা শুদ্ধকে সালাম দিয়ে পাশ কাটিয়ে চলে যায়। শুধু ভ্রুকুচকে বলে, লেট করছো কেন? ফারহা মাথা নিচু করেই বলল। কেন ডাকছেন? শুধু ফারহার দিকে একটু এগিয়ে এসে বলে। চোখের দিকে তাকিয়ে কথা বলতে হয়, এটা ভদ্রতা? ফারহা মাথা নিচু করেই বলে। মানুষকে অকারণে ব্লেম না দেওয়াটা ভদ্রতা। শুধু ঠোঁট বাঁকিয়ে একটু হাসতো। গতকাল ইরফানের উপর বিরক্ত হয়ে এই মেয়েকে একটু তেরা কথা বলেছে, অমনি আর তাকাচ্ছে না। গলা ঝেড়ে গম্ভীর গলায় বলল, শোনো, আমি তোমার টিচার, তাই আমার ভুল না ধরে নিজের ভুল শুধরাও। এবার ফারা মাথা তুলে রেগে তাকায় শুদ্ধর দিকে। শুদ্ধ ফারার দিকেই চেয়ে আছে। ফারহার রেগে বলে, সেটা ভার্সিটির গণ্ডিতে, এখানে নয়। আপনি জানতো আমায় বিরক্ত করছেন কেন? শুদ্ধ রাগান্বিত স্বরে বলে। থাপ্পড় খাওয়ায় মেয়ে, উঁচু গলা আমার পছন্দ নয়। ফারহা মাথা নিচু করে নেয়। শুদ্ধ মৃদু স্বরে বলে, গাড়িতে গিয়ে বসো। ভাইয়া আসবো? আসবে না, নিষেধ করে দিয়েছি, তুমি আমার সাথে যাবে। ফারা ভীষণ রেগে যায়। আবারও মাথা তুলে দাঁতে দাঁত চেপে বলে, আমি আপনার সাথে যাব না। শুধু প্যান্টের পকেটে হাত গুজে আরও খানিকটা এগিয়ে আসে ফারহার দিকে। ভাবলেশীনভাবে বলে, তোমাকে আমার সাথেই যেতে হবে। ফারা আবারও রেগে বলে। আমি জীবনেও আপনার সাথে যাব না। শুদ্ধর মেজাজ বিগড়ে যায়। ফারার হাত ধরে শক্ত করে। ফারা অবাক হয়ে বলে, আরে আমার হাত ছাড়ুন। শুদ্ধ শূন্য না, পায়ের গতি বাড়িয়ে গাড়ির দিকে এগিয়ে যায়। ড্রাইভিং সিটের পাশে দরজা খুলে পড়ে। উঠে বসো। ফারা শক্ত হয়ে দাঁড়িয়ে থাকে। শুদ্ধ রেগে শক্ত কণ্ঠে বলে, ফারহা, আমার ধৈর্যের পরীক্ষা নিও না। থাপ্পড় খেতে না চাইলে চুপচাপ বসো। ফারায়ের চোখ টলমল করে উঠে শব্দ করে গাড়িতে উঠে বসে। শুদ্ধ দীর্ঘশ্বাস ফেলে ড্রাইভিং সিটে গিয়ে বসে। আর চোখে একবার ফারার দিকে তাকায়, এরপর গাড়ি স্টার্ট দেয়। কিছু দূর গিয়ে হঠাৎই শুদ্ধ আবেগের স্বরে বলে ওঠে, মেয়ে যার ভেতর পড়ে সে বোঝে, যে পোড়ায় সে বোকা সাজে। ফারা চোখ বুঝে আছে। শুদ্ধ গাড়ি স্পিড বাড়ায়। ঠোঁটের করে মৃদু হাসির রেখা। লং ড্রাইভে যেতে চাইছো? শুদ্ধর কথা শুনে ফারহা চোখ মেরে তাকায়। শুদ্ধ স্টিয়ারিংয়ে ডান হাত রেখে ফারহার দিকে তাকিয়ে আছে। আমার বইয়ের হকে আবার ভাগ বসাতে চাইছো? কি সাহস, কি সাহস! ফারাহের ইচ্ছে করলো এই লোকের সবগুলো চুল ছিঁড়ে ফেলতে। গাড়ি থামানো। ফারা বাম দিকে তাকালে দেখলো তাদের বাড়ি পৌঁছে গিয়েছে। শুদ্ধর দিকে তাকালোই না আর দ্রুত গাড়ি থেকে নেমে দাঁড়ালো। শুদ্ধ কিছু বলল না। ফারা আর বাড়ির দিকে এগিয়ে যায়। শুদ্ধ সিটে মাথা এড়িয়ে চোখ বুজে শব্দ করে গেয়ে ওঠে, পাখি আমার নিঠুর বড়, মনও বোঝে না আমার ভাঙা খাসা পড়ে আছে, সে তো আসে না। পোড়া মনে ভালোবাসা পাশা বাঁধে না। ফারার চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। বাঁ হাতে সে পানি মুছে নেয়। পায়ের গতি বাড়ায়। এক সময় দৌড়ে চলে যায় বাসার ভেতর। পেছন থেকে মৃদু সুরে কণ্ঠ ভেসে আসে, পোড়া মনে ভালোবাসা বাসা বাঁধে না। শুদ্ধ ইরফানের সাথে দাঁড়িয়ে কথা বলছিল ভার্সিটি প্রাঙ্গণে। নিজের খালাতো বোনকে এই ভার্সিটিতে দেখে অবাক হয় শুদ্ধ। এগিয়ে গিয়ে বলে, আরে আপু, তুমি এখানে? মিশকা মৃদু হেসে বলে, শুদ্ধ, এই পথেই যাচ্ছিলাম, ভাবলাম তোমার সাথে দেখা করে যায়। সামনের ক্যাফেতে চলো, গিয়ে বসি। মিশকা হেসে বলল, আচ্ছা চলো। শুদ্ধ পিছু ফিরে বলে, ইরফান আয়। ইরফান অফিস রুমের দিকে যেতে যেতে বলে, তোরা যা। শুদ্ধ ও মিশকা একটি ক্যাফেতে বসেছে। শুদ্ধ মিশকাকে অর্ডার করার কথা বললে মিশকা নিজেই 2 কাপ কফি অর্ডার করে। মিশকা আশেপাশে তাকিয়ে নিজেকে সামনে ডাকে। শুদ্ধ। শুদ্ধ ফোন স্ক্রল করছিল। খালাতো বোনের ডাকে চোখ তুলে তাকিয়ে মৃদু হেসে বলে, জি আপু। মিশকা 2 হাত জমা করে চোখ বুঝে বলে, আমি তোমাকে ভালোবাসি শুদ্ধ। শুদ্ধর মুখে হাসি লেপেছিল, কিন্তু খালাতো বড় বোনের থেকে এমন কথা শুনে হাসি মিলিয়ে মুখ জুড়ে অবাকতা ভর করে। মিশকা শুদ্ধর দিকে তাকালে শুদ্ধ নিজেকে সামনে বলে, আপু, আমি তোমার ছোট ভাই। মিশকা মৃদু হেসে বলে,
ব্যাপার না, বয়স ফ্যাক্ট না। তুমি আমার বিয়ে করবে শুদ্ধ? শুদ্ধ চোখ নামিয়ে নেয়, দীর্ঘশ্বাস ফেলে বলে, সরি আপু, আমার পছন্দের মানুষ আছে, আমি তাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবো না। সেই মেয়েটা কি ফারহা? শুধু মাথা তুলল না, ফারাহের মুখটা চোখের পর্দায় ভাসতে ঠোঁটের কোণে এক কোমল স্নিগ্ধ হাসি ফুটে ওঠে। মিশকার দিকে তাকিয়ে বলে, জি আপু। কথাটা বলে বসা থেকে উঠে দাঁড়ায়, এরপর বলে, আজ আসি আপু, ভার্সিটিতে ক্লাস আছে। মিশকার চোখের কোণে জল চিকচিক করছে, তবে নিজেকে সামনে দ্রুত শুদ্ধর সামনে গিয়ে দাঁড়ায়। ভরা রেস্টুরেন্টের সামনে শুদ্ধকে জড়িয়ে ধরে শক্ত করে। শুধু হতভম্ব হয়ে যায়। মিশকা শুদ্ধকে এভাবে ধরে রেখে সামনে দৃষ্টি রেখে শব্দ করে বলে, আই লাভ ইউ শুদ্ধ, আই লাভ ইউ ভেরি মাচ। শুদ্ধ দ্রুত ছাড়িয়ে নেয় নিজেকে মিশকার থেকে। ছেলেটার ভীষণ অস্বস্তি হচ্ছে। মিশকার উদ্দেশ্যে কিছু বলার আগে মিশকা আবারও শব্দ করে বলে, আমি জানি তোমার উত্তর হ্যাঁ, এখানে কিছু বলতে হবে না, তুমি সাবধানে বাড়িয়ে যাও। শুধু অবাক হয় মিশকার ব্যবহারে, কিন্তু সে কথা বাড়াতেও চাইল না। মিশকার প্রতি ভীষণ বিরক্ত সে, কিন্তু বয়সে বড় হয় কিছু বলল না। দ্রুত বেরিয়ে যায় ক্যাফে থেকে। মিশকা তার সামনে দৃষ্টি রেখে এগিয়ে যায়। ফারা মিশকার দিকে রেগে তাকিয়ে আছে। শুধুর খালাতো বোন মিশকাকে ফারা চিনে। কি বললে ফারহা? মিশকার কথায় ফারা রেগে বলে, তুমি গায়ে পড়া মেয়ে, সেটাই বুঝেছো। মিশকা রেগে যায় ফারার কথায়, তবে রাগ দমন করে নিয়ে ফারার গাল টেনে বলে, শুদ্ধ থেকে দূরে থাকবে। শুদ্ধ আমাকে ভালোবাসে, বুঝছো? বাচ্চা মেয়ে, আমাদের বাড়ি চলে এসেছো। ফারা রেগে মিশকার কাঁধে ধাক্কা দিয়ে বলে, শুদ্ধ ভাই তোমাকে ভালোবাসে না, আমি তোমার কথা কখনো বিশ্বাস করি না। মিশকা হাত মুঠো করলো, ইচ্ছে করছে এই মেয়েকে গলা চিপে মেরে ফেলতে, কিন্তু রাগ গিলে নিল এটা আপাতত প্রয়োজন। অতপর মৃদু হেসে বলে, একটু আগেই তো জোরে দিলাম, ভালো না বাসলে সাথে সাথে ধাক্কা দিয়ে সরিয়ে দিতে। কই দিয়েছে? সবচেয়ে বড় কথা, তোমাকে কি কখনো ভালোবাসি বলেছে? জড়িয়ে ধরেছে, আমার সাথে সবই হয়েছে শুদ্ধর। ফারার মাথা নিচু, চোখের কোণে পানি। আসলেই তো শুদ্ধ তাকে ভালোবাসেনি বলেনি, জড়িয়ে ধরা তো দূর, হাতটাও ধরেনি। আর মিশকা মেয়েটা জড়িয়ে ধরলে সাথে সাথে ধাক্কা দিল না। মিশকা মনে মনে হেসে বলে, বোকা ফারহা, আর কি শুনবে সব? মানে বোঝো, বিয়ের পর যা হয় সেসব হয়েছে প্রায়। বুঝছো তো আমাদের কত গভীর প্রেম। ফারা আর নিতে পারল না, হনহন করে বেরিয়ে যায় ক্যাফে থেকে। পিছন থেকে ফারার ফ্রেন্ডরা ডাকে তাকে, সে শোনে না। চোখ মুছতে মুছতে বেরিয়ে রাস্তা পার হতে যায়। এলোমেলোভাবে হাঁটছে মেয়েটা। রাস্তার মাঝে অ্যাক্সিডেন্ট করার আগে শুদ্ধ দৌড়ে যায় ফারার দিকে। ফারাকে জোরে টান দিয়ে নিয়ে আসে। ফারা শুদ্ধর গায়ে এসে পড়ে। শুদ্ধ ভীত স্বরে বলে, ফারহা ঠিক আছো? ফারা দ্রুত শুদ্ধর থেকে সরে আসে। শুদ্ধ এগিয়ে গিয়ে বলে, এভাবে হাঁটছিলে কেন? অ্যাক্সিডেন্ট হতে পারতো। ফারা বাঁ হাতে চোখ মুছে বলে, হলে তো তোমার কি, যাও ভেতরে, তোমার প্রাণের প্রেমিকা অপেক্ষা করছে আমার কাছে। কি শুধু ভ্রু কুচকে বলে, মানে কে আমার প্রেমিকা? ফারা কিছু বলে না, উল্টো ঘুরে যেতে নিলে শুদ্ধ ফারার হাত টেনে ধরে। ফারহা তোমার কি হয়েছে? তুমি কাঁদছো কেন? শুদ্ধর কণ্ঠে অসহায়ত্ব। ফারা হাত ঝাড়া দিয়ে ছেড়ে চিৎকার করে বলে, একজনের সাথে শুয়ে আসবে আর একজনের নাম মুখে নিতে নিতে ফেনা তুলে ফেলবে, হাত ধরে টানাটানি করবে, এসব স্বভাব কোথা থেকে পেয়েছো শুদ্ধ ভাই? শুধু ফারার দিকে অবাক হয়ে তাকায়। আশেপাশে তাকালে দেখলো অনেক মানুষ তাদের দিকে তাকিয়ে আছে। শুধু খুবই অপমানিত বোধ করে, রেগে বলে, ফারহা তুমি কি বলছো জানো? ফারা আবারও চেঁচিয়ে বলে, জানি না, জানি না, যার সাথে শুয়েছো তার কাছে। কথাটা শেষ করার আগে শুধু ফারার গালে একটা থাপ্পড় বসিয়ে দেয়। ফারা উল্টো পড়তে নিলে ফারার এক ফ্রেন্ড এসে ফারাকে আঁকড়ে ধরে। শুধু চোখ মুখ শক্ত করে তাকায় ফারার দিকে। ফারাকে মূলত এক ছেলে ফ্রেন্ড ধরেছে। শুধু রেগে ফারাকে তার দিকে এনে ফারার ফ্রেন্ডকে ধাক্কা দিয়ে বলে, তোমার সাহস কি করে হয় ওকে টাচ করার? ফারা শুদ্ধকে ধাক্কা দিয়ে তার ফ্রেন্ডের হাত থেকে ধরে বলে, তুমি আমাকে টাচ করার সাহস কিভাবে দেখাও শুদ্ধ ভাই? ও আমার বয়ফ্রেন্ড, ভালোবাসি ওকে আমি। কথাটা বলে ফারা তার ফ্রেন্ডের এক হাত জড়িয়ে ধরে। ডান হাতে চোখ মুছে ভাঙা গলায় বলে, তুমি ভালোবাসো না মিশকাকে? শুধু ফারার ধরে রাখা সেই ছেলের হাতের দিকে চেয়ে আছে। রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে চিৎকার করে বলে, শুধু ভালোবাসি না, সামনের মাসে ওর আর আমার বিয়ে। যার সাথে শুয়েছি তাকে ভালোবাসবো না তো কাকে ভালোবাসবো? ফারার চোখ থেকে পানি গড়িয়ে পড়ছে। মাথা নিচু করে নেয়, তার ফ্রেন্ডের ধরে রাখা হাত ছেড়ে দেয়। এত কষ্ট এই ইহজীবনে হয়নি বোধ হয়।
ফারার কিচ্ছু বলে না, বোবা হয়ে সেখান থেকে চলে যায়। 2 বছর আগের কথা ভেবে শুদ্ধ দীর্ঘশ্বাস ফেলল। ফারার জীবনে সেই ফ্রেন্ডের অস্তিত্বই নেই, শুদ্ধর জীবনে মিশকা নামের সেই মেয়েও নেই। তার বিয়ে হয়ে গিয়েছে। মাঝখান থেকে শুদ্ধ আর ফারার মাঝে আকাশ সমান দূরত্ব তৈরি হলো। শুদ্ধ অনেক বোঝানোর চেষ্টা করেছে ফারাকে। সে জানে তার ভুল ছিল, তার বলা সেই কথাগুলো ভীষণ ভারী ছিল। শুদ্ধর মনে হয় রেগে দুটো থাপ্পড় দেওয়া ব্যাটার, যেমনটা ইরফান করে। থাপ্পড়ের দাগ একদিন মুছে যায়, কিন্তু কথার দাগ মুছে যায় না, সারা জীবন থেকে যায় সে ক্ষত। ফারা সেদিনের পর থেকে শুদ্ধকে তুমি থেকে আপনিতে উঠে আসে, দেখা হলে এইভাবেই অ্যাভয়েড করে। ফোনের রিংটোনে শুদ্ধর ধ্যান ভাঙে। ঝাপসা চোখ কয়েকবার পলক ঝাপটারও। যদি সব ঠিক থাকতো তাহলে হয়তো সে তার ফারাকে 2 বছর আগেই পেয়ে যেত, কিন্তু কিছুই ঠিক নেই। নিজেকে সামনে কল রিসিভ করো। ওপাশ থেকে ফাইজ বলে, ভেতরে আয়। শুদ্ধ মৃদু স্বরে বলে, তোর বোনকে দিবি? নিতে পারলে নিয়ে যা। শুদ্ধ স্ত্রীতে মাথা এড়িয়ে দিয়ে শক্ত কণ্ঠে বলে, আই শোয়ার ফাইস, তোর ঘাটটারা বোনকে আমি তোর বিয়ের আগেই বিয়ে করব। আমাকে 2 বছর বিরহের আগুনে জ্বালিয়ে ছাড়খাড় করলো মেয়েটা, আর নিতে পারছি না। প্রয়োজন পড়লে ওকে কিডন্যাপ করে বিয়ে করে ওর টেরামি ছুড়াবো আমি।